2017 ইলেকট্রিক্যাল টেকনোলজি কোশ্চেনগুলো আমরা একটু কুইকলি ডিসকাস করব। কিছু কিছু জায়গা অলরেডি আমরা আগের পুরনো কোশ্চেনে এগুলো দেখেছি এবং তার বাইরে যদি নতুন কোশ্চেন পাই সেগুলো একটু ডিটেলে বলার চেষ্টা করব। ওকে, ফার্স্ট কোশ্চেন, দ্য হাফ সাইকেল অ্যাভারেজ ভ্যালু অফ এ সাইনোসয়েডাল কারেন্ট অফ পিক ভ্যালু 50 অ্যাম্পিয়ার। তাহলে হাফ সাইকেল অ্যাভারেজ ভ্যালু কী করে বার করতে হয় সেটা জানতে হবে, সেটা ইন্টিগ্রেশন করে বার করতে হয়। আমি এখানে দিয়ে রেখেছি। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই যে হাফ সাইকেলটা এখান থেকে এই অবধি, নিচে সেকেন্ড হাফটা আমরা ধরবো না। তাহলে এইটা যদি করতে যাই তাহলে এইখানটা হচ্ছে স্টার্টিং জিরোতে, এইটা হচ্ছে পাই এবং এই পয়েন্টটা লাস্ট হচ্ছে 2 পাই। তো আমরা অ্যাভারেজটা করব কতর মধ্যে, জিরো থেকে পায়ের মধ্যে। তাহলে সেটা হাফ সাইকেলের অ্যাভারেজ ভ্যালু হবে। তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা হয়ে যাবে 1/π 0 to পাই। তারপরে কিছুই না, এই এরিয়াটা বার করতে হবে। তাহলে ভি সাইন থিটা ইন্টু ডি থিটা বা ভি সাইন ওমেগা টি ইন্টু ডিটি, যাই হোক, এই ইন্টিগ্রেশনটা করলে যেটা পাবো সেটা হচ্ছে 2/π ইন্টু ভিপিটা হচ্ছে পিক ভ্যালু, আমরা ভিএমও বলি অনেক সময়। এইটা ভোল্টেজ দিয়ে করা আছে, কিন্তু একই রকমভাবে কারেন্টের জন্যও তাই হবে। শুধু কি থাকবে কারেন্টের ক্ষেত্রে, ভিপির জায়গায় আইপি থাকবে বা এম থাকবে, ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে এই যে 0.637 ভিপি এটা ফাইনালি পাওয়া যাচ্ছে অ্যাভারেজ ভোল্টেজটা। তার মানে কি অ্যাভারেজ কারেন্টটাও কী হবে, পিক কারেন্টের 0.637 টাইমস হবে। তাহলে এই একই ফর্মুলায় আমরা যদি কারেন্টটা বার করি 50 ইন্টু 0.637, তাহলে আমরা আনসারটা পেয়ে যাব। আনসারটা হবে 31.84 এরম আসবে, তো 31.83 এই আনসার। তাহলে এটার জন্য এভারেজ বার করার ফর্মুলাটা মনে রাখতে হবে। ওকে, এ সাইনোসয়েডাল ভোল্টেজ ইজ এক্সপ্রেসড অ্যাজ 230 sin 377t প্লাস 30 ডিগ্রি। এইভাবে দেওয়া আছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা, এটার ফ্রিকোয়েন্সি, দ্য ফ্রিকোয়েন্সি অফ দিস এসি ভোল্টেজ ইজ, এটার ফ্রিকোয়েন্সি কত বার করতে বলেছে। কী করে বার করব, এইটা আমরা স্ট্যান্ডার্ড কি জানি, ভিটি ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টার্মসে। তাহলে যদি আমরা এই দুটোর মধ্যে দেখি তাহলে ভিএম হচ্ছে 230 ভোল্ট, একই রকমভাবে সাইনের ভেতরে ওমেগা টি আছে, এখানে 377 আছে। তাহলে ওমেগাটা কত, ওমেগাটা হচ্ছে 377। এবার ওমেগা ইজ ইকুয়াল টু কি আমরা জানি 2πf, তাহলে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে 2 ইন্টু পাই ইন্টু এফ ইজ ইকুয়াল টু 377। তাহলে এফটা বেরিয়ে যাবে 377 ডিভাইডেড বাই 2π, তাহলে সেটা করলে আসছে 60 হার্টজ। তাহলে আনসার সি, 60 হার্টজ। নেক্সট বলছে এ সিরিজ আরএলসি সার্কিট, তার রেজিস্ট্যান্স দেওয়া আছে, ক্যাপাসিটেন্স দেওয়া আছে, ইন্ডাকটেন্স ভ্যালু দেওয়া আছে। তারপর বলেছে ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য এক্সাইটিং ভোল্টেজ ইজ 50 হার্টজ দেন দ্য কারেন্ট উইল ডিফার ইন ফেজ উইথ দ্য ভোল্টেজ, মানে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে সেইটা বার করতে বলেছে। তো এইটার জন্য আমরা কি করতে হয়, নর্মালি আমরা যদি ইম্পিডেন্সগুলো বার করি তাহলে কি দেখব, প্রথম কথা এক্সেলটা বার করছি আমি, ইন্ডাকটেন্সটার জন্য 0.1 হেনরির জন্য কত ওহম ওর ইম্পিডেন্স হবে সেটা দেখতে পাচ্ছি 31.41। ফর্মুলা জানি ওমেগা ইন্টু এল, তো ওমেগা হচ্ছে 2πf ইন্টু এল, তাহলে সেটা করলে পাচ্ছি 31.41 ওহম। এবার আমরা এক্সিটা বার করবো, এক্সিটা দেখতে পাচ্ছি সেটা দাঁড়াচ্ছে 1/ωc এক্সি হয়, তাহলে 1 ডিভাইডেড বাই 2πfc, তাহলে সেটা করলে বেরোচ্ছে 31.84 ওহম। দেখতে পাচ্ছি 31.41 আর 31.84। এবার যখন আমরা পুরো জেড বার করি তখন কি হয়, স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার, মানে দুটো ডিফারেন্সটার হোল স্কোয়ার হয়। তো এবার এই দুটো দেখতে পাচ্ছি আমরা খুব কাছাকাছি, তো খুব কাছাকাছি মানে আমরা এটাকে অলমোস্ট জিরো, মানে রেজিস্ট্যান্সের রেসপেক্টে জিরো, আর স্কোয়ারের রেসপেক্টে, মানে আর স্কোয়ার মানে তো 20 স্কোয়ার মানে 400, তার রেসপেক্টে এটা পয়েন্টে আসবে, খুবই কম, নেগলিজিবল। আমরা যদি এটাকে ইগনোর করে দিই তাহলে কি এটা পিওরলি রেজিস্টিভ সার্কিট হয়ে যাবে। এবার রেজিস্টিভ সার্কিট মানে কি, রেজিস্টিভ সার্কিট আমরা জানি কারেন্ট আর ভোল্টেজ সেম ফেজে থাকে, তাহলে সেম ফেজে থাকে মানে কি তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত হয়, জিরো হয়। তাহলে একটা পার্ট আনসার আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে নিয়ারলি জিরো। এবার নিয়ারলি জিরো এতেও আছে বিতেও আছে অপশানে। এবার বলছে যে নিয়ারলি জিরো ল্যাগিং হবে না নিয়ারলি জিরো লিডিং হবে, সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে কোনটা বেশি। আমরা দেখতে পাচ্ছি এক্সএলের থেকে এক্সির ভ্যালুটা একটু হলেও বেশি, তাহলে এক্সির ভ্যালু যদি একটু বেশি হয় তার মানে কি, এবার ক্যাপাসিটার কি করে, লিডিং পাওয়ার ফ্যাক্টর দেয়, আর
ইন্ডাকটিভ লোড হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দেয়, তাহলে এল ল্যাগিং দেয় আর সি লিডিং দেয়। তো সিটা একটু বেশি আছে, তাহলে কী হবে, ওভারঅল ব্যাপারটা লিডিং হবে। তাহলে অলমোস্ট জিরো কিন্তু লিডিং, তাহলে আনসারটা হয়ে যাবে পি, নিয়ারলি 0° লিডিং। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা বলেছে যে টু ফাইন্ড দ্য ডাইমেনশন অফ ইন্ডাকটেন্স দ্য ইকুয়েশন ক্যান বি সিলেক্টেড অ্যাজ। নর্মালি আমরা দেখি ইন্ডাকটেন্স এমএমএফ দিয়ে বার করা হয়, এমএমএফের ইকুয়েশনটা থেকে বা ডাইমেনশনটা বেরোয়, কিন্তু এখানে কোনটা থেকে বেরোবে এই চারটের মধ্যে বলতে হবে। এবার এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাকটেন্স কী দিয়ে রিপ্রেজেন্ট করি, হেনরি, এল। তো একটাই মাত্র ইকুয়েশনে কিন্তু এল আছে, ইন্ডাকটেন্সের ইএমএফ ইকুয়েশনটা ইকুয়াল টু এল ডিআইডিটি। মাইনাস সাইনটা ম্যাটার করে না, বিকজ ওটা লেঞ্জেস ল, এর জন্য ডিরেকশন বোঝাতে। তাহলে ই ইজ ইকাল টু এল ডিআইডিটি ফর্মুলা, তাহলে সেখানেই এল আছে, তাহলে কোনটা থেকে বেরোবে, অবভিয়াসলি ই ইজ ইকাল টু এল ডিআইডিটি থেকে বেরোবে। তো এটা আনসারটা বি হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য রিলে ইউজড ফর মোটর প্রোটেকশন এগেনস্ট ওভারলোড, মানে ওভারলোড প্রোটেকশনটার জন্য কোন রিলে ব্যবহার হয়। তো আমি সেইটা তো আমি স্ট্রেট কাট আনসারটা বলেই দিতে পারি, কিন্তু আমার মনে হয় যে বাকিগুলো সম্পর্কে একটু জেনে থাকলে সুবিধা, কারণ হতেই পারে যে এরপরে এই বছরের কোশ্চেনে অন্য কোনো একটা এলো, তো সেই জন্য আমি চারটে সম্পর্কে একটু একটু করে বলবো, যাতে যেটা থেকেই পরীক্ষায় কোশ্চেন আসুক সবগুলোই হয়। মানে এখানে আমি অ্যাকচুয়ালি যে 15টা কোশ্চেন ডিসকাস করছি তা না, এই প্রত্যেকটা কোশ্চেনের অন্য অপশানগুলো থেকেও কী কী কোশ্চেন হতে পারে বা সেইগুলোর কী আনসার হবে আমি সেইগুলোও বলার চেষ্টা করছি, যাতে কী হচ্ছে টাইমটা একটু বেশি লাগবে, কিন্তু এটা কিন্তু 15টা প্রিপারেশন হচ্ছে না, অনেক বেশি কোশ্চেনের প্রিপারেশন হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা কি দেখছি যে এ যেটা ডিফারেন্সিয়াল রিলে, এইটা কি কাজে লাগে, ইনস্ট্যান্টেনিয়াস ওভার কারেন্ট প্রোটেকশন। কারণ এটা কি করে, বেসিক্যালি কতটা কারেন্ট ঢুকছে আর কতটা কারেন্ট গ্রাউন্ডে বেরোচ্ছে এইটা ডিফারেন্সটাকে দেখে এই রিলেটা, সেইটা থেকে বুঝতে পারে কোনো দিকে কোনো ফল্ট হয়ে গেছে কিনা বা এক্সট্রা কারেন্ট যাচ্ছে কিনা, এই ধরনের ব্যাপার। আচ্ছা, সেকেন্ড অপশান আছে বাকলজ রিলে। বাকলজ রিলে আমরা অলমোস্ট সবাই জানি যে এটা ট্রান্সফরমারে লাগানো থাকে এবং ট্রান্সফরমারের প্রোটেকশনের জন্য, সেখানে ওই গ্যাস বাবেল তৈরি হচ্ছে কিনা বা ট্রান্সফরমার অয়েলের কিছু প্রবলেম আছে কিনা সেইটা ডিটেক্ট করার জন্য বাকলজ রিলেটা কাজে লাগে। এইটার উপরে আমার একটা ট্রান্সফরমার কুলিংয়ের উপরে একটা ভিডিও আছে, সেইটাতে আমি মনে হয় দেখলে আরও ডিটেলসে এটা বলা আছে। আচ্ছা, ইন্ডাকশান রিলেগুলো কাজে লাগে হচ্ছে কিসে না, কন্টিনিউয়াস অপারেশন অ্যাট অর অ্যাবাভ সার্ভিস ফ্যাক্টর রেটিং। সার্ভিস ফ্যাক্টর রেটিং জিনিসটা কি, সার্ভিস ফ্যাক্টর রেটিং মানে হচ্ছে যেমন নর্মালি যদি বলা হয় যে একটা মোটরের সার্ভিস ফ্যাক্টর হচ্ছে 1.15 মানে 15%, মানে হচ্ছে যে ওর যা রেটেড ভোল্টেজ তার থেকে 15% অবধি এক্সট্রা, মানে রেটেড একটা কারেন্ট দেওয়া আছে, রেটেড ভোল্টেজ আছে, তো ওর যদি কারেন্টটা মোটরের রেটেড কারেন্ট 100 অ্যাম্পিয়ার, যদি 115 অ্যাম্পিয়ার অবধিও যায় কারেন্টটা, তাহলেও কিন্তু মোটরটার কোনো লং টার্ম, যদি 115 অ্যাম্পিয়ারও চলে বেশ খানিকক্ষণ কন্টিনিউয়াসলি, তাতেও কিন্তু মোটরটার খুব একটা ক্ষতি হবে না। কিন্তু যদি ওটা ক্রস করে যায় তাহলে মোটরের ক্ষতি হয়ে যাবে। তো এই ব্যাপারটাকে বলে সার্ভিস ফ্যাক্টর। তো আমরা কখনোই চাইবো না যে কোনো একটা মোটর কন্টিনিউয়াসলি সার্ভিস ফ্যাক্টরের রিচ করুক বা তার সেই কারেন্ট ড্র করুক কখনোই ওভারলোডেড হয়ে। তো সবসময় টার্গেট থাকবে যে মানে রেটেড কারেন্টে চলুক, 100 অ্যাম্পিয়ার তো 100 অ্যাম্পিয়ারে চলুক। ম্যাক্সিমাম কত অবধি যেতে পারে, যদি 115% সার্ভিস ফ্যাক্টর থাকে তাহলে আমার ম্যাক্সিমাম 114, কখনো 115 যাওয়া উচিত নয়, কন্টিনিউয়াসলি ওই কারেন্ট ড্র করবে এরকম অবস্থায় নিয়ে যাওয়া উচিত নয়। তো সেই ক্ষেত্রে সেটাকে আটকানোর জন্য যে রিলেটা ব্যবহার করা হয় সেইটা হচ্ছে ইন্ডাকশন রিলে। সেখানে কি থাকে, বেসিক্যালি দুটো কয়েল থাকে এবং একটা স্প্রিং থাকে। তাহলে ব্যালেন্সটা কীভাবে হয়, দুটো কয়েল এমনভাবে কারেন্টটা ফ্লো করে যে দুটোর জন্য একটা টর্ক তৈরি হয়, সেটা এমন একদিকে ঘোরানোর চেষ্টা করে, স্প্রিংটা অন্যদিকে ঘোরানো আছে। এবার স্প্রিং দিয়ে একটা কাটাকে তার টান দেওয়া আছে, এবার সেই ওয়েটটা উল্টো দিকে কয়েল দুটোতে কারেন্ট যেমন যেমন বাড়বে ওটাকে উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করবে। এবার কারেন্ট যতক্ষণ অবধি ওই সার্ভিস ফ্যাক্টর অবধি এমন করা আছে যে সার্ভিস ফ্যাক্টর অবধি যতটা টর্ক তৈরি হবে, সার্ভিস ফ্যাক্টর অবধি যে কারেন্ট 115 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে যে টর্ক তৈরি হবে, সেই টর্কটা ইজ ইকুয়াল টু দ্য স্প্রিংয়ের যতটা টান সেইটা। এবার যদি তার থেকে একটুও কারেন্ট বেশি হয়ে যায় তাহলে কারেন্টের দরুন টর্কটা বেশি হয়ে যাবে, তখন স্প্রিংটার ওকে আটকে রাখতে পারবে না, তখন কী হবে, রিলেটা কাজ করবে, ট্রিপ করে দেবে। তো এইটা হচ্ছে এইভাবে কাজ করে ইন্ডাকশন রিলেটা। যাই হোক, যেটা ফাইনালি পড়ে থাকলো সেটা হচ্ছে আনসার থার্মাল রিলে। থার্মাল রিলেটাকে অনেক সময়ই ওই জন্য মানে থার্মাল ওভারলোড রিলে বলে। এখানে কি করা হয়, থার্মাল রিলেতে বেসিক্যালি যেটা করা হয় এটাও বেশ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আলাদা করে একটা হিটার থাকে, হিটারই বলে ওটাকে, ইনলাইন হিটার বলে। তো সেখানে এই যে মেন কারেন্টটা ঢুকছে সেই কারেন্টটাকেই অলমোস্ট একটু খানিকটা ফ্র্যাকশন
একটা আলাদা করে একটা হিটারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। হিটার তো আমরা যেরকম হিটার জানি সেরকমই, ওটাতে হিট তৈরি করবে। এবার তারপর কি হবে, সেই হিটারের গায়ে একটা বাইমেটালিক স্ট্রিপ থাকে। এবার আমরা বায়োমেটালিক স্ট্রিপের ব্যাপারটা জানি, দুটো আলাদা আলাদা মেটালকে যদি একসাথে জয়েন্ট করে রাখা হয় তাহলে সেটাকে যদি গরম করা হয়, একটা সার্টেন টেম্পারেচারে গরম হয়ে গেলে কী হয়, দুটোর এক্সপানশন বিভিন্ন রকম হয়ে যায়। ফলে কী হয়, তাদের জয়েন্টটা ছেড়ে যায় এবং ওরা ওইটা রিলেটা হিসাবে তখন সার্কিটটাকে ব্রেক করে দেয়। তো এইটা হয় ওভার কারেন্টের জন্য। ওভার কারেন্ট যত বাড়বে তত আস্তে আস্তে হিটিংটা বাড়তে থাকবে। তো এইটা হচ্ছে বেসিক্যালি ওভারলোডের প্রোটেকশনের জন্য থার্মাল ওভারলোড রিলে ব্যবহার করা হয়। আচ্ছা, ইউপিএস মাস্ট হ্যাভ অ্যান ইনভার্টার ফিল্টার সিস্টেম টু গেট ইউপিএস কী কাজ করে এটা আমি একটু ব্লক ডায়াগ্রামটা দেখাই, সুবিধা হবে। ইউপিএসে বেসিক্যালি কী হয়, ইউপিএসের কাজ হচ্ছে, আমরা জানি যে এসিতে লাগানো থাকে ইউপিএস, বাড়িতে সবার ইনভার্টার থাকে, ইউপিএসও সেই রকমই ব্যাপার। আমাদের ইউপিএস কম্পিউটারের সাথে থাকে, আমরা সেটাকে এসিতে কানেক্ট করি। এসিতে কানেক্ট করার পর কী হয়, এই যে আমরা 230 ভোল্ট এসিতে কানেক্ট করলাম, তারপর কী হলো সেটা জানার দরকার নেই। এখান থেকে কারেন্টটা কী হয়, আলটিমেটলি আমরা জানি যে একটা ব্যাটারির ভেতরে থাকে, ব্যাটারিটা চার্জ হয়। এবার ব্যাটারি যেহেতু ডিসি, তাহলে ব্যাটারি চার্জ করার জন্য আমাদের ইজিলি এসিটাকে প্রথমে কী করতে হবে, এসিটাকে প্রথমে আমাদের ট্রান্সফরমার দিয়ে লো ভোল্টেজ করতে হবে। মানে ব্যাটারিটা হয়তো 12 ভোল্টের বা 24 ভোল্টের ব্যাটারি, তাহলে আমার 230 ভোল্ট থেকে ড্রপ ডাউন মানে স্টেপ ডাউন করে আমাকে কমিয়ে আনতে হবে ভোল্টেজটা। ট্রান্সফরমার দিলাম, তারপরে কি করতে হবে, এখানে একটা ব্রিজ রেকটিফায়ার করা আছে, তাহলে রেকটিফায়ার করে আমি কি করলাম, ওটাকে ডিসি করলাম। ডিসি কিন্তু হলো না, কি হলো, পালসেটিং ডিসি হলো। তাহলে কি লাগাতে হবে, একটা ফিল্টার লাগাতে হবে। ফিল্টার কি করলো, ওটাকে স্মুথ ডিসি করলো। এবার ওই ডিসিটা দিয়ে আমি ব্যাটারিটাকে চার্জ করলাম। তারপরে কি করব, এবার ব্যাটারিটা চার্জ হয়ে গেল। এবার যখন আমার পাওয়ার দরকার, তখন ব্যাটারি থেকে সেই ডিসিটা কি করবে, সেই ডিসিটাকে আমি এবার একটা ইনভার্টারের মধ্যে চালাবো। ইনভার্টার কি করবে, ইনভার্টার ওটাকে একটা এসিতে কনভার্ট করবে। রেকটিফায়ারের অপোজিট কাজ করে ইনভার্টার। অনেক রকম ইনভার্টার হয়, সেটা আমার এখন আপাতত এখানে দরকার নেই। পিডাব্লিউএম বা সাইন ওয়েভ ইনভার্টার দুরকম হতে পারে। তো পিডাব্লিউএমে অ্যাকচুয়ালি সাইন ওয়েভ হয় না, পিওর সাইন ওয়েভ ইনভার্টারই আমরা ধরবো এখানে। যেহেতু সাইন ওয়েভ মানে অ্যাকচুয়াল ইউপিএসে সাইন ওয়েভ ইনভার্টারই থাকা উচিত। কম দামে ইউপিএসে পিডাব্লিউএম থাকে, ঠিক আছে, সেটাতে কিন্তু পিওর সাইন ওয়েভ আউটপুটে পাওয়া যায় না। যাই হোক, আমরা ধরছি সাইন ওয়েভ ইনভার্টার আছে, তাহলে এটা টার্গেট কি, এটা কি করবে, আমাকে ডিসি থেকে পিওর সাইন ওয়েভ তৈরি করে দেবে। এবার এই যে তারপরে ট্রান্সফরমারটা কী জন্য দরকার, এখানে কম ভোল্টেজে তৈরি হলো, সেই ভোল্টেজটাকে আবার আপ করে, আমার 230 ভোল্টই চাই, আপ করে দিল, এবং ফাইনালি একটা আউটপুট ফিল্টার লাগানো আছে, তারপরে ফাইনালি আউটপুটটা পাচ্ছি। তো এই যে এই ফিল্টারটা কি কাজ করে, এবার একটু এখানে বলে নিই। এই যে শুরুতে একটা ফিল্টার দেওয়া আছে, এই ফিল্টারটা কি করছে, এখানে যদি ট্রানজিয়েন্ট ভোল্টেজ, নয়েজ এইসব থাকে, ইনপুটটায় সার্জ প্রোটেকশন এইসব ব্যাপারগুলো এখানে কাটানো হয়। তারপরে এই যে ফিল্টারটা আছে সেকেন্ড, এই ফিল্টারটা তো বললাম, এই ফিল্টারটা হচ্ছে এসিটা, এই পালসেটিং ডিসিটাকে স্মুথ ডিসি করার জন্যে। আর তারপরে এখানে যে এসিটা তৈরি হলো সাইন ওয়েভ ইনভার্টার বা পিডাব্লিউএম দিয়ে, সেই এসিটার পরেও ফাইনাল আউটপুট বেরোনোর আগে একটা ফিল্টার লাগানো থাকে। এই ফিল্টারটা হচ্ছে বেসিক্যালি, এই ফিল্টারটার কাজ হচ্ছে যে এখান থেকে যে হারমোনিক্সগুলো তৈরি হয়ে যায়, কারণ এই যখন ইনভার্টার থেকে এই এসিটা তৈরি করা হয়, তখন অনেক বেশ কিছু হারমোনিক্স তৈরি হয়, যে হারমোনিক্সগুলো মানে পিওর সাইন ওয়েভ করতে গেলে অনেক বেশি হারমোনিক্স তৈরি হবে, যেগুলোকে আমাদের কিন্তু ডেট্রিমেন্টাল, মানে সেই হারমোনিক্সগুলোকে বাদ দিতে হবে। তো সেই হারমোনিক্সগুলোকে ফিল্টার আউট করার জন্যই আউটপুট ফিল্টারটা লাগানো হয়। প্রত্যেকটা ফিল্টারের কাজ কিন্তু আলাদা। তো ফাইনালি আউটপুটটা পাই। তাহলে কি হচ্ছে, একটা আইডিয়াল ইউপিএসে টার্গেট হয়, কিন্তু আবার এসি ঢুকলো, মাঝে ডিসি হয়ে ব্যাটারি চার্জ হলো, এবং আবার ইনভার্টারের মাধ্যমে ফাইনালি এসি বেরোবে, মানে পিওর সাইন ওয়েভ বেরোবে। তাহলে এই যে ইনভার্টার এবং এই যে হচ্ছে ফিল্টার, ইনভার্টার ফিল্টারের পর যে আউটপুট বেরোয় সেটা হচ্ছে আবার কিন্তু পিওর এসি বেরোয়। তাহলে এখানে মানে পিওর এসি বলতে আমরা বুঝি সাইনোসয়েডাল ভোল্টেজ। তাহলে ইউপিএস মাস্ট হ্যাভ অ্যান ইনভার্টার ফিল্টার সিস্টেম টু গেট সাইনোসয়েডাল ভোল্টেজ। তাহলে এই অপশানটা হবে সাইনোসয়েডাল। ওকে, লুমেন ইজ দ্য ইউনিট অফ, আচ্ছা এইটা থেকে কোশ্চেন কিন্তু বেশ কয়েকটা হতে পারে। এখানে একটা দিয়েছে, বাকিগুলো কিন্তু আমাদের জানতে হবে, যেটা সেটা হচ্ছে যে আমাদের এই চারটে জিনিস সম্পর্কেই জেনে রাখতে হবে, যে কোনটা কী এবং কোনটার কি ইউনিট। সেইটা একবার জেনে থাকলে এই পোর্শনটা থেকে, ফটোমেট্রি থেকে যে কোশ্চেনটাই আসুক এগুলো নিয়ে, সেই কোশ্চেনটাই আমরা কিন্তু করতে পারবো। তো সেই জন্য আমি একটু শেষের দিক থেকে শুরু করছি, যে ব্রাইটনেস ব্যাপারটা কি। এই যে ব্রাইটনেসটা বেসিক্যালি হচ্ছে ক্যান্ডেলা পার স্কোয়ার মিটার, মানে এইটা কি হয়, এটা দিয়ে লাইট এমিটেড পার ইউনিট এরিয়া এটা মেজার করা হয়, এটা দিয়ে বলে ব্রাইটনেস, মানে ডিসপ্লে ডিভাইসের ব্রাইটনেস আমরা বলি, আমরা যেমন ল্যাপটপের, কম্পিউটারের, মনিটরের ব্রাইটনেসের কথা বলি। তাহলে এটা হচ্ছে যে
এক পার ইউনিট এরিয়া থেকে, মানে আমার মনিটরটা থেকে কতটা লাইট বেরিয়ে আসছে পার ইউনিট এরিয়া স্কোয়ার মিটারে, সেইটা হচ্ছে তার ব্রাইটনেস। তাহলে সেইটাকে তখন আমরা ইউনিটটা হচ্ছে ক্যান্ডেলা পার স্কোয়ার মিটার। ঠিক আছে, আমরা নেক্সট তাহলে কী আছে সিতে, ইলুমিনেন্স। ইলুমিনেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি লুমেন পার স্কোয়ার মিটার। সেইটাকে একটা আলাদা করে নাম আছে লাক্স। যেরকম আমরা বলি না চাঁদের আলোতে, চাঁদের আলো এত 50 লাক্স আর 5 লাক্স, সূর্যের আলো এত লাক্স, মানে কি, মানে হচ্ছে যে সেই আলোটা এসে পড়ে কতটা ইলুমিনেটেড হচ্ছে, সেইটা প্রতি স্কোয়ার এরিয়াতে কতটা আলো এসে পড়েছে, সেইটাকে আমরা লাক্স বলি, ইলুমিনেন্সটা। তাহলে আছে লুমিনাস ইন্টেন্সিটি। এইটা কি মেজার করে, এইটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ডিরেকশানে, মানে একটা সলিড যদি আমরা স্ফিয়ার ভেবে নিই, তাহলে তার পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে, এইটা আমি এখানে ছবি দিয়ে দেখাইনি, বোঝাতে একটু সময় লেগে যাবে বলে, সলিড অ্যাঙ্গেল হয়তো মোস্ট প্রবলি তোমরা জানো, তো পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে কতটা আলো যাচ্ছে, লাইট এনার্জি যাচ্ছে, সেইটাকে বলে লুমিনাস ইন্টেন্সিটি। এইটা ইউনিটটা কি, এটা ক্যান্ডেলা। এই লুমিনাস ইন্টেন্সিটি পার স্কোয়ার মিটার যখনই হয়ে যায় সেটাই ব্রাইটনেস। আর যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে লুমিনাস ফ্লাক্স। লুমিনাস ফ্লাক্স হচ্ছে, এটা কিন্তু এবার বলি একটা পার্থক্য, লুমিনাস ফ্লাক্স হচ্ছে লাইট সোর্সের জন্য বলা হয়, মানে যেখান থেকে লাইটটা বেরোচ্ছে তার জন্যে, কিন্তু বাকি জিনিসগুলো কোথায় বলা হয়, যেখানে লাইটটা এসে পড়ছে সেখানে বলা হচ্ছে। ক্যান্ডেলা পার স্কোয়ার মিটারটা বলছি না ব্রাইটনেস, বা কিন্তু ইলিমিনেন্স বা লুমিনাস ইন্টেন্সিটি এগুলো হচ্ছে যে সারফেসে লাইটটা পড়েছে তার প্রপার্টি, কিন্তু লাইটটা ইটসেলফ, মানে সোর্স অফ লাইট যেখান থেকে আলোটা বেরোচ্ছে তার প্রপার্টি হচ্ছে যে সেইটাতে প্রতি ইউনিট কতটা লাইট টোটাল বেরিয়ে আসছে সেখান থেকে, একটা সোর্স অফ লাইট থেকে প্রতি ইউনিট টাইমে, সেইটাকে বলছে লুমেন। এই জন্যে আমরা যে এলইডি বাল্ব কিনি সেখানে লুমেনটা দেওয়া থাকে, সেখানে বলা থাকে দেখবে যে 100 লুমেন পার ওয়াট, মানে হচ্ছে এটা 7 ওয়াটের এলইডি কিনলে আমি সেখান থেকে 700 লুমেন আলো বেরোবে, মানে প্রতি সেকেন্ডে 700 লুমেন করে আমি ওখান থেকে আলো বেরিয়ে আসবে। কারণ ওরা অন্য কিছু বলতে পারবে না, লুমিনাস ইন্টেন্সিটি বা ইলুমিনেন্স বলতে পারবে না, কারণ আমি কোথায় লাগাবো, কেমন সারফেস, কতটা দূরে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে সেগুলো, কিন্তু লাইটটা সোর্সের প্রপার্টি হচ্ছে লুমেনটা, সেই জন্যে ওই এলইডি বাল্বগুলোতে লুমেন পার ওয়াটটা লেখা থাকে, যে প্রতি ওয়াট ইলেকট্রিসিটি খরচে কত লুমেন আলো আমাকে দেবে ওটা। যাই হোক, তো এখানে তাহলে এটা আনসার কিন্তু লুমিনাস ফ্লাক্সের ইউনিট হচ্ছে লুমেন, তাহলে এই আনসার। নেক্সট কোশ্চেনে যাই, যে ইলেকট্রিক্যাল ইউটিলিটি ড্র 100 kVA at 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, তাহলে ক্যালকুলেট দ্য রিয়াক্টিভ পাওয়ার ড্রন বাই দ্য ইউটিলিটি। তাহলে কেভিএটা দেওয়া আছে আর 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং বলা আছে, তার মানে কি, মানে 0.8 পাওয়ার ফ্যাক্টর মানে কি, মানে কস ফাইটা হচ্ছে 0.8, এবার ল্যাগিং মানে ইন্ডাকটিভ লোড আছে। তো রিয়াক্টিভ পাওয়ারটা বার করতে বলেছে। অ্যাক্টিভ পাওয়ার কী হয় আমরা জানি, ভিএ ইন্টু কস ফাই, মানে 100 kVA ইন্টু 0.8 মাল্টিপ্লাই করলে যেটা পাবো দ্যাট ইজ অ্যাক্টিভ পাওয়ার, মানে হচ্ছে কত হবে, 80 হবে অ্যাক্টিভ পাওয়ার, কিলোওয়াট, 80 কিলোওয়াট। কিন্তু রিয়াক্টিভ পাওয়ারটা কী হয়, রিয়াক্টিভ পাওয়ারটা হয় কেভিএ ইন্টু সাইন থিটা বা সাইন ফাই। তাহলে যদি কস ফাই 0.8 হয়, সাইন ফাই কী করে বার করবো, আমরা জানি সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই ইকুয়াল টু 1। তাহলে আমার সাইন ফাই কত হবে, স্কোয়ার রুট অফ 1 মাইনাস 0.8-এর হোল স্কোয়ার, মানে 0.64, তাহলে 1 মাইনাস 0.64 হচ্ছে 0.36, তার যদি স্কোয়ার রুট করি তাহলে 0.6, তাহলে রিয়াক্টিভ পাওয়ার কত হয়ে যাবে, কেভিএ ইন্টু সাইন ফাই, তাহলে 100 ইন্টু 0.6, তাহলে 60 kVAR। আর লোডটা কি, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তাহলে রিয়াক্টিভ পাওয়ারটা বেসিক্যালি ইন্ডাকটিভ লোডের ল্যাগিং হয়, অলরেডি একটা কোশ্চেনে বললাম যে ল্যাগিং ইন্ডাকটিভ আর লিডিং হলে ক্যাপাসিটিভ লোড হয়। তাহলে এখানে আমার কি হয়ে গেল, 60 kVAR ইন্ডাকটিভ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভালো ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটা হচ্ছে ডিসি মোটর থেকে। এখানেও একটু বলে নিই আর একটা কথা, সেটা হচ্ছে যে এই ডিসি মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসছে, এবং আমি পুরোনো কোশ্চেনগুলোতে সবই দেখছি। তো আমার মনে হয় আমি এই জন্য এই প্রত্যেকটা টপিকের উপরে 20 মিনিট 25 মিনিট করে করে বেশ আমি বেসিক ব্যাপারগুলো নিয়ে লেকচারগুলো বানিয়েছি বেশ কিছু, এই চ্যানেলে পাবে। আমি বলবো যে সেইগুলো একবার দেখে নিলে, মানে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে কোশ্চেন ধরে ধরে আনসার করতে হবে না, মানে নিজে আনসার করতে পারার ক্ষমতাটা তৈরি হবে। এবং শুধু ইলেকট্রিক্যালে বলবো না, নন ডিপার্টমেন্টালদের জন্য আরও বেশি সুবিধা হবে, কারণ সেখানে একেবারে বেসিক লেভেল থেকে সেইভাবে ডিসকাশন করা হয়েছে যতটা সম্ভব ম্যাথমেটিক্সকে অ্যাভয়েড করে, যাতে নলেজটা থেকে আনসার দেওয়া যায়, তো তাহলে কঠিন লাগবে না বা মুখস্থ করার জায়গাটা বাদ পড়বে খানিকটা, তো সেটা কাজে লাগবে। যাই হোক, এবার এটাতে আসি। এখানে ব্যাক ইএমএফ অফ এ ডিসি শান্ট মোটর স্টার্টিংয়ে কত হয়, তো এবার যে কোনো ডিসি শান্ট মোটর বলে না, যে কোনো মোটরের ক্ষেত্রেই বলি,
ব্যাক ইএমএফ জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমরা জেনারেটরে যেরকম একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা আর্মেচার ঘুরে তার ফলে তাতে একটা ভোল্টেজ তৈরি হয়, সেই ইএমএফের যা ইকুয়েশন সেই ব্যাক ইএমএফটাও হচ্ছে মোটর যখন ঘুরে সেখানেও ওই একই রকমভাবেই একটা ভোল্টেজ তৈরি হয়। মোটরের ক্ষেত্রে সেটা উল্টো ডিরেকশানে হয়, অপোজ করে মোটরের ঘোরাটাকে, তাই তখন সেটাকে ব্যাক ইএমএফ বলে। আর জেনারেটরে সেটাই হচ্ছে ভোল্টেজ, যেটা জেনারেটেড ভোল্টেজ। তো সেটার ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি এটা, ইবি ব্যাক ইএমএফ, ইজি হচ্ছে ইএমএফ জেনারেটেড ইন কেস অফ জেনারেটর। ফর্মুলাটা হচ্ছে পি ইন্টু ফাই ইন্টু জেড ইন্টু এন ডিভাইডেড বাই 60A। কোনটা কি আমি ডিটেলসে বলছি না, বাকিগুলো। পিটা হচ্ছে নাম্বার অফ পোল, ফাইটা হচ্ছে ফ্লাক্স ওয়েবার পার ওয়েবার, আর পার পোল আর কি, ফ্লাক্স পার পোল। আর জেডটা হচ্ছে নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর, এন হচ্ছে স্পিড, আরপিএম, কত আরপিএমে ঘুরছে আর্মেচারটা। আর এ হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথ, 60 তো একটা সংখ্যা। এবার বাকিগুলো না জানলেও চলবে, এই ফর্মুলাটুকু জানলেই আমরা দেখতে পাচ্ছি যে এটাতে কি আছে, উপরে এন আছে একটা, পি ফাই জেড এন বাই 60A, তাহলে উপরে একটা এন আছে, গুণ করা আছে। এবার যখন মোটরটা স্টার্টিং, মানে কি শুরুতে কি মোটরটা ঘুরছে না, একদম স্ট্যান্ড স্টিল অবস্থায় আছে, তখন তাহলে এন কত হবে, স্পিড কত, ঘুরছে না যখন, তখন স্পিড 0। তাহলে এন যদি আমি 0 বসাই তাহলে ব্যাক ইএমএফ কত হবে, ব্যাক ইএমএফ পুরোটাই 0 হয়ে গেল, কারণ যতক্ষণ না ঘুরতে শুরু করবে না ততক্ষণ অবধি কোনো ভোল্টেজও তৈরি হবে না। তাহলে স্টার্টিংয়ে ব্যাক ইএমএফ 0 থাকে। বেসিক্যালি ব্যাক ইএমএফ 0 থাকে বলেই স্টার্টিংয়ে প্রচণ্ড হাই কী হয়, কারেন্ট ড্র করে নেয়, সেই জন্য আমাদের স্টার্টার লাগাতে হয়। তো এটা আমি স্টার্টার কত রকমের হয় কী হয় সেগুলোর উপরেও ভিডিও আছে আমার, শান্ট মোটরের স্টার্টার, সিরিজ মোটরের স্টার্টার বা স্পিড কন্ট্রোল। না, স্টার্টারের ভিডিও নেই, স্পিড কন্ট্রোলের ভিডিও আছে, কিন্তু সেখান থেকেও খানিকটা আইডিয়া করা যাবে এই ব্যাপারগুলো। যাই হোক, কারো ইন্টারেস্ট থাকলে সেগুলো দেখে নিলে এগুলো বুঝতে সুবিধা হবে। নেক্সট কোয়েশ্চেনে যাই। এই যে এখানেও আবার একটা স্টার ডেল্টা, একটা স্টার থেকে ডেল্টা, ডেল্টা থেকে স্টার, এটা খুবই সহজ, এবং আমি বলবো প্রত্যেককে ব্যাপারটা একটু শিখে নিতে, কারণ প্রত্যেক বছর এই ব্যাপারটা থেকে একটা কোয়েশ্চেন থাকেই থাকে, স্টার থেকে ডেল্টা অথবা ডেল্টা থেকে স্টার। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এইটা, এই স্টার থেকে ডেল্টা, এই আর ওই আরবি আসি দিয়ে ডেল্টাতে আছে, স্টারে গেলে R1 R2 R3 হবে, একটা থেকে আরেকটায় যাওয়ার ফর্মুলা কী, এটা অঙ্ক করে বার করা যায়, যেরকমভাবে রেজিস্ট্যান্সের আমরা বার করি, আর ডিরেক্টলি মনে রাখাও যায়। তো যদি সেটা করা যায় তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, আরে আরবি আসি দেওয়া আছে 12 ওহম করে প্রত্যেকটাই, ডেল্টাতে ইকুইভ্যালেন্ট স্টারে কত হবে। তো সিম্পলি যদি আমরা সবগুলোই সেম যেহেতু বলা আছে, তো আরে গেলে আমরা R1টা দেখতে পাচ্ছি, আরবি আসছি বাই আর এ প্লাস আরবি প্লাস আসছি, তাহলে এখানে সবগুলো যদি আর বসিয়ে দিই তাহলে R² বাই আর প্লাস আর মানে 3R, মানে R/3 হয়ে যাচ্ছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে একটা একটা 12 ওহম হলে এখানে এক একটা হয়ে যাবে R/3, মানে 4 ওহম করে হয়ে যাবে। তাহলে অপশন আনসার হয়ে গেল এ। এবার নেক্সট কোয়েশ্চেন আছে, একটা আয়রন রিং উইথ এ মিন সার্কামফারেন্স 140 সেন্টিমিটার, ক্রস সেকশন এরিয়া দেওয়া আছে, 500 টার্ন আছে ওয়ারের, তাহলে when the exciting current is 2 ampere, flux is found to be 1.2 milliweber, রিলেটিভ পারমিয়াবিলিটি কত হবে, ফাইন। তাহলে এটা কীভাবে করতে হবে এটা আমি পুরো করে রেখেছি, সেটা হচ্ছে ক্রস সেকশন এরিয়াটা দেওয়া আছে, সবগুলো মিটারে লিখে নিলাম, মিন সার্কামফারেন্স মানে লেন্থটা এলটা 1.4 মিটার, নাম্বার অফ টার্নস হচ্ছে 500 ওয়ারের, কারেন্ট আছে 2 অ্যাম্পিয়ার, আর ফ্লাক্সটা দেওয়া আছে 1.2 মিলি ওয়েবার, মানে 1.2 ইন্টু 10⁻³ ওয়েবার। এবার আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে এমএমএফ এর ফর্মুলা হচ্ছে এন ইন্টু আই, নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট, সেটা ইজিক্যাল টু আবার এইচ ইন্টু এল। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এইচ এর একটা ফর্মুলা পাচ্ছি, এন আই বাই এল, ফাইন। এখান থেকে একটা এইচ এর ভ্যালু আমরা পাবো, কারণ আমরা এন জানি, আই জানি, এল জানি, তিনটেই জানি। এবার আমরা কি জানি আবার আরেকটা, যে বি ইজ ইকুয়াল টু মিউ এইচ, মিউ মানে বেসিক্যালি মিউ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু মিউ আর, মিউ ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু মিউ আর। মিউ জিরো হচ্ছে অ্যাবসোলিউট পারমিয়াবিলিটি, আর মিউ আরটা হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি। এবার বিটা বার করে নেব, বিটা আমরা অলরেডি জানি ফ্লাক্স ডেন্সিটি কী হয় না, 5/A, মানে 5 হচ্ছে ওয়েবারে আর এই হচ্ছে মিটার স্কোয়ার এরিয়া, তাহলে ফ্লাক্স ডেন্সিটি বেরিয়ে যাবে। 5টা আমরা অলরেডি জানি, 1.2 ইন্টু 10⁻³ তাকে এরিয়া দিয়ে ভাগ করে দিলাম, 12 ইন্টু 10⁻⁴। এই যে 12 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া বলা ছিল, তাহলে এটা দিয়ে ভাগ করে পেলাম যেটা 1 ওয়েবার পার মিটার স্কোয়ার হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি। তাহলে বিটা পেয়ে গেলাম, এখান থেকে এইচটা পেয়ে গেলাম, এইচটা পেয়ে যাব, এন আই ইন্টু এন হচ্ছে 500, আই হচ্ছে 2 মানে 1000 বাই এল হচ্ছে 1.4, 1000 বাই 1.4। তাহলে এখান থেকে আমরা মিউ হচ্ছে বি বাই এইচ,
তাহলে বসালে পেয়ে যাব 1.4/1000 মানে 1.4 × 10⁻³ মিউটা পেলাম। এবার মিউটা বার করতে বলেনি আমাদের বলেছে রিলেটিভ পারমিয়াবিলিটি, মানে এয়ারের রেসপেক্টে, মানে মিউ জিরোর রেসপেক্টে কত টাইমস, মানে ওই যে বললাম মিউ ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু মিউ আর, তাহলে মিউ আরটা কত, তাহলে মিউ আরটা হবে মিউ ডিভাইডেড বাই মিউ জিরো, তাহলে মানে মিউ ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু মিউ আর হয়, এটুকু জানলেই হবে। তাহলে মিউটা পেয়ে গেছি, আর মিউ জিরোর স্ট্যান্ডার্ড ভ্যালু, ফিক্সড ভ্যালু, মিউ জিরোর ভ্যালু হচ্ছে 4π × 10⁻⁷। তাহলে এবার অটোমেটিক পেয়ে যাবো মিউ আরটা কী হবে, মিউ বাই মিউ জিরো, তো মিউ তো পেয়ে গেছি 1.4 × 10⁻³ তাকে 4π × 10⁻⁷ দিয়ে ভাগ করলে পাচ্ছি আমি 1113.6, তো অপশানে আছে 111.4 টেসলা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি মিউ আরটা পেয়ে, এটা টিটা কেন দিয়েছে, এটা টিটা দিয়েছে দেওয়ার তো কোনো, যাই হোক, তো এখানে তাহলে 11114, এইটা এখানে আনসারটা হয়ে গেল আমার। তাহলে ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি 32। এইটাতে হচ্ছে যে একটা ট্রান্সফরমারে বলেছে এফটা সাপ্লাই ফ্রিকোয়েন্সি 5m হচ্ছে ম্যাক্সিমাম মিউচুয়াল ফ্লাক্স, পার টার্ন ভোল্টেজটা বার করতে বলেছে, পার টার্নে কত ভোল্টেজ হবে। এইটা আমি দু রকমভাবে দেখাবো। এইটা আমি প্রথম ব্যাপারটা হচ্ছে এইটা ধরে আমরা জেনারেলি পড়ি বা ডেরিভেশনটা করি ট্রান্সফরমারের, যে এটা এসি ভোল্টেজটা, এবার এখানে দেখতে পাচ্ছি যে ফ্লাক্সটা 0 থেকে ম্যাক্সিমাম ফ্লাক্স কত 5m, এই 0 থেকে 5m অবধি হতে কত সময় লেগেছে T/4, কারণ এই গোটা টাইমটা হচ্ছে টাইম পিরিয়ড এখান থেকে একদম এখান অবধি টি, তাহলে এই অর্ধেকটা হচ্ছে T/2, তারও অর্ধেকটা হচ্ছে T/4। তাহলে আবার টি মানে কি, টি মানে হচ্ছে 1/f আমরা জানি, তাহলে এই যে টি ইজ ইকুয়াল টু 1/f, তাহলে এইটাকে আমরা বলতে পারি 1/4f, টি এর জায়গায় 1/f বসিয়ে দিলাম, তাহলে 1/4f। এই 1/4f সময়ে ফ্লাক্সটা 0 থেকে 5m অবধি চেঞ্জ হয়েছে। এই ব্যাপারটা কাজে লাগিয়েই আমরা কিন্তু ইএমএফটা বার করতে পারি। ইএমএফ এর ফর্মুলা আমরা ফ্যারাডেজ ল থেকে কি জানি, যে d∅/dt, তাহলে d∅ কত, চেঞ্জ ইন ফ্লাক্স হচ্ছে 5m, তাহলে 5m যদি চেঞ্জ ইন ফ্লাক্স হয় তাহলে সেটা হয়ে গেল 0 থেকে 5m হয়েছে, মানে 5m - 0, 5m হয়ে গেল। আর ডিটিটা কত সময়ে হয়েছে, T/4 মানে 1/4f, তাহলে অ্যাভারেজ ভোল্টেজ পার টার্ন কত হয়ে গেল d∅/dt, তাহলে d∅ তো 5m ডিভাইডেড বাই 1/1/4f, তার মানে 5m ইন্টু এটা উপর উঠে গেল 4f, তাহলে 4f 5m, এইটা হয়ে গেল অ্যাভারেজ ভোল্টেজ পার টার্ন। এবার এর যদি আরএমএস বার করতে বলে তাহলে কি করতে হয়, এভারেজ আর আরএমএসের সম্পর্ক কি, ফর্ম ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়। তাহলে আরএমএসটা বার করতে গেলে এভারেজকে ফর্ম ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়, ফর্ম ফ্যাক্টর কত 1.11, তাহলে এটাকে 1.11 দিয়ে গুণ করলে 4.44f 5m। 4.44 মানেই হচ্ছে কিন্তু √2 × পাই, √2 × পাই গুণ করে দেখলে দেখতে পাবো আমরা, দ্যাট ইজ 4.44। কিন্তু কেমন একটা বুঝতে অসুবিধা হলো, মানে 4.44 √2 1.414 × পাই 3.141, সত্যি এই দুটো গুণ করলে এটা আসে, কিন্তু ব্যাপারটা তবু একটা কেমন একটা মনে হলো যে এটা থেকে এটা লিখতে গিয়ে যেন জোর করে লিখে ফেললাম উত্তর মেলানোর জন্য। তাহলে আরেকটাভাবে দেখি আমরা, এইটাও আবার একই ফর্মুলা, E = n/dt, n হচ্ছে নাম্বার অফ টার্ন, আমরা n দিয়ে করা আছে, পুরোটা আমরা n1 বসিয়ে যাব, কারণ কি বলেছে যে পার টার্ন মানে এক টার্নের জন্য ভোল্টেজ কত বার করতে বলেছে। তাহলে এইটা যদি এবার করি আমরা কি করব, শুরু করব হচ্ছে ফাই দিয়ে, ফাইয়ের এই যে ইকুয়েশনটা, এটা সাইন ওয়েভ, তাহলে ইকুয়েশনটা কি হবে, ফাই ইজ ইকুয়াল টু 5m sin ωt, এইটা হচ্ছে ফাইয়ের ইকুয়েশন। তাহলে এটাকে d∅dt ডেরিভেটিভ যদি আমি করি কি পাবো, 5m sin ωt কে ডেরিভেটিভ করলে কি পাবো, 5mটা থাকলো, আর sin ωt ডেরিভেটিভ হয়ে যাবে কি cos ωt পেয়ে গেলাম, আর কি হবে এই যে ওমেগাটা বাইরে বেরিয়ে চলে আসবে, sin ωt ছিল, তাহলে প্রথমে cos ωt হলো, আবার ωt এর ডিডি করলে ওমেগাটা বাইরে চলে এলো, তাহলে কি পেলাম আমি ওমেগা ইন্টু ফাই ইন্টু cos ωt, এই এনটা 1 হয়ে যাবে লাস্টে। তাহলে কি হয়ে গেল, এবার তাহলে এই পুরো যেটা বাইরে পড়ে থাকলো সেটা E = এবার আমরা কী বলবো, E max sin ωt বা cos ωt আবার sin ωt -90 লেখা যায়, তাহলে E max সামথিং cos বা sin ωt, তাহলে এই বাইরের অংশটা হচ্ছে E max, ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা হবে। তাহলে E max হয়ে গেল n × ω 5max, nটা 1 হয়ে যাবে, তাহলে ω × 5max। তাহলে RMS কত হবে, ম্যাক্সিমাম আর RMS এর সম্পর্ক আমরা জানি কি হয়, ERMS = Emax by √2, বা Emax = √2 × ERMS, VM = √2 VRMS।
সরি, হ্যাঁ, ভিএম ইজ ইকুয়াল টু রুট টু ভি আরএমএস। তাহলে আরএমএস বার করতে গেলে রুট টু দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে যেটা পেয়ে গেলাম ওমেগা ইন্টু 5 সেটাকে আমরা রুট টু দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ওমেগার জায়গায় এবার কি বসাবো, 2πf আমরা জানি, তাহলে ওমেগার জায়গায় 2πf বসিয়েছি, নিচে রুট টু আছে, এনটা বাদ দিয়ে দিলাম 5x, তাহলে পেয়ে যাচ্ছে কি হবে, রুট টু ইন্টু পাই ইন্টু এফ ইন্টু 5x, এন তো 1, তাহলে রুট টু ইন্টু পাই ইন্টু এফ ইন্টু 5x। রুট টুটা কিন্তু শুধু রুট টু, পাই অবধি নেই। তাহলে আমি দুরকমভাবেই করে দেখালাম, আলটিমেটলি যেভাবেই করি আমরা আনসারটা ওটাই পাবো। ওকে, এটা বলেছে দ্য মোস্ট কমন কানেকশন অফ এ থ্রি ফেজ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের প্রাইমারি সেকেন্ডারি কানেকশানটা কীরকম থাকে, মানে কোশ্চেনটা হচ্ছে যে স্টার স্টার থাকে না স্টার ডেল্টা থাকে, নাকি ডেল্টা স্টার থাকে, নাকি ডেল্টা ডেল্টা থাকে। তো এবার আমরা সেটা কি করে বুঝবো, এটা সহজভাবে বোঝা যায় যে আমরা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের কাজ কী। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হচ্ছে ট্রান্সমিশন লাইন থেকেও অনেক দূর থেকে কারেন্টে যেটা আসছে পাওয়ারটা সেইটাকে প্রথমে কালেক্ট করলো, মানে ওর প্রাইমারিতে এসে ঢুকলো অনেক দূর থেকে আসা কারেন্টটা, জেনারেটিং স্টেশন থেকে ট্রান্সমিটেড কারেন্টটা এসে ঢুকলো, এবং বেরোবে কি, বেরোবে হচ্ছে এবার ইন্ডাস্ট্রি সাপ্লাই হতে পারে, কনজিউমার গ্রামের লোক হতে পারে, হাউস হোল্ড সাপ্লাই হতে পারে, মানে সাপ্লাইগুলো সিঙ্গেল ফেজ হতে পারে, থ্রি ফেজ হতে পারে, আর মানে কম ভোল্টেজে লোকজনের সাপ্লাই হচ্ছে, আর এসে ঢুকছে হাই ভোল্টেজে। কিন্তু অনেক দূর থেকে ট্রান্সমিশনে আসে কটা তার, আমরা জানি যে ট্রান্সমিশন আসে যখন সেখানে 3টে তারে আসে, তার মানে কি যে ওর প্রাইমারিটাকে করতে হবে আমাকে ডেল্টা, সেখানে এসে 3টে তার ঢুকবে, কিন্তু বেরোবে 4টে তার। কেন 4টে তার বেরোবে, কারণ যদি নিউট্রাল না বেরোয় তাহলে আমার যারা সিঙ্গেল ফেজ কানেকশন নিতে চায় তাদেরকে আমি দেবো কী করে। থ্রি ফেজ দেওয়া যাবে, ডেল্টা হোক স্টার হোক নো প্রবলেম, কিন্তু সিঙ্গেল ফেজ কানেকশন মানে সাপ্লাই দিতে গেলেই আমাকে নিউট্রাল লাগবে, তাহলে আমাকে কিন্তু স্টার বার করতে হবে, তাহলে আমি সিঙ্গেল ফেজ থ্রি ফেজ দুটোই ডিস্ট্রিবিউট করতে পারবো। তাহলে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারকে আউটপুট সাইডে কিন্তু স্টার চাই, মানে সেকেন্ডারি সাইডে স্টার চাই, আর প্রাইমারিতে এসে ঢুকবে 3টে তার, তাহলে প্রাইমারি সাইডে ডেল্টা দরকার, মানে জিনিসটা এইরকম হয়। কানেকশানটা দেখিয়ে দিয়েছি, এই যে কারোটা আবার যেটা বললাম অলরেডি সেটা লেখা আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনপুট সাইডে ডেল্টা, প্রাইমারিতে আর সেকেন্ডারিতে স্টার, সো দ্যাট কী হয় সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ বোথ কানেকশন দেওয়া যায়। তাহলে আনসার ডি। নেক্সট কোয়েশ্চেন, এ ক্যাপাসিটার ইন এ ডিসি সার্কিট অ্যাট স্টেডি স্টেট অপারেটস। ওকে, এইটার জন্য বেসিক্যালি যেটা জানতে হবে আমি বলবো ক্যাপাসিটারের জন্যই শুধু না, এই একই কোয়েশ্চেনটা যদি ক্যাপাসিটারের বদলে ইন্ডাক্টার দিয়ে আসতো তাহলে কি আনসার হতো সেটাও বোঝা দরকার। এটার উপর আমি হয়তো একটা ভিডিও বানাবো যেখানে ক্যাপাসিটার এবং ইন্ডাক্টার দুটোর এই ধরনের বিভিন্ন প্রপার্টিসগুলো ডিসকাস করব। তো এটার জন্য বলি, যেটা এটার জন্য বেশি কাজে লাগবে সেটা হচ্ছে এইটা, যে ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স বা রিঅ্যাক্ট্যান্স যেটাকে বলি আমরা এক্সি, এটার ফর্মুলা কি 1/ωc। তাহলে ওমেগা হচ্ছে 2πf, তাহলে আলটিমেটলি দাঁড়ালে এক্সি 1/2πf ইন্টু সি। এবার যখন আমি বলছি এটা ডিসি সার্কিট, তাহলে ডিসি সার্কিটে কী হবে, এই ডিসি সার্কিটের ফ্রিকোয়েন্সি কত, ডিসি সার্কিটের ফ্রিকোয়েন্সি 0, তাহলে যদি আমি এই ইকুয়েশনে 0 বসাই তাহলে 1/2πfc, তাহলে নিচে 0, 1/0, 1/0 ইনফাইনাইট, তাহলে কী হয়ে যাবে ক্যাপাসিটারটা রেজিস্ট্যান্স কত হবে ইনফাইনাইট। এটা ডিসি সার্কিটে ইনফাইনাইট রেজিস্ট্যান্স মানে কি, মানে ওপেন সার্কিট, তারটা খুলে থাকার মতোই ব্যাপার। তাহলে ডিসি সার্কিট একটা ডিসি সার্কিটে ক্যাপাসিটার ইনফাইনাইট মানে ওপেন সার্কিটের মতো ব্যবহার করে। এবং একই ক্ষেত্রেই আমি বলবো যদি এটা বলতো যে ক্যাপাসিটারের বদলে ইন্ডাক্টার কী হবে, ইন্ডাক্টারে কী হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স ওমেগা ইন্টু এল, মানে 2πfl, সেই ক্ষেত্রে কী হবে তাহলে 1 নেই, পুরোটা উপরে আছে 2πfl, তাহলে সেখানে এফ যদি 0 বসাতাম তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বা রেজিস্ট্যান্স 0 হয়ে যেত। তার মানে কি ও কোনো বাধাই দেবে না, মানে ওটা শর্ট সার্কিটের মতো কাজ করবে। তাহলে ইন্ডাক্টার হলে শর্ট সার্কিটের মতো কাজ করবে ডিসি সার্কিটে, আর যদি ক্যাপাসিটার হয় তাহলে ডিসি সার্কিটে ওপেন সার্কিটের মতো কাজ করবে। ওকে, দ্য রাপচারিং ক্যাপাসিটি অফ হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ, এইচআরসি ফিউজ, এইচআরসি ফিউজের ক্যাপাসিটি বা রাপচারিং ক্যাপাসিটি কী দিয়ে প্রকাশ করা হয়, কী দিয়ে প্রকাশ করা হয়, তো ফিউজটা কিসের জন্য উড়ে যায়, আমরা বলি ফিউজ উড়ে গেছে, কী জন্য ফিউজ উড়ে যায় আমরা সেটা জানি, অনেক বেশি কারেন্টের জন্য ফিউজ উড়ে যায়। যখন কারেন্ট এক্সেসিভ কারেন্ট ড্র করে সার্কিট কোনো কারণে, শর্ট সার্কিট হোক বা যে কোনো কারণেই হোক, তখন তার জন্য হিট জেনারেট হয়ে ফিউজ উড়ে, মানে কেটে যায়। তার মানে কি এটা কারেন্টের জন্য। এবার এখানে কারেন্ট কোনটা আছে, একটাতেই অপশানে আছে, অপশান সিতে কী আছে কিলো অ্যাম্পিয়ার, তাহলে হাই কারেন্টের জন্য রাপচারিং হয়, তাহলে রাপচারিং ক্যাপাসিটিটা কারেন্ট দিয়েই বলা হবে, এবং এখানে কারেন্ট কোনটা আছে কিলো অ্যাম্পিয়ার, তাহলে আনসারটা হবে সি।
ওকে, এটা আমার ব্রিফ প্রোফাইল, যাতে অন্তত এটা আমি দেওয়ার কারণ একটাই যে আমি এই আনসারগুলো দেওয়ার যোগ্য সেটা বোঝানোর জন্যে। যে ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স, আমি নিজে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অনেক বছর কাজ করেছি। সো কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোশ্চেনগুলো সম্পর্কে দেওয়ার ক্ষমতা আছে আমার। আর ইলেকট্রিক্যাল আমি অলরেডি এখন এক জায়গায় পড়াই। তো এনিওয়ে, থ্যাংক ইউ। আমি পরে আরও রিলেটেড কিছু সাজেশন বা কোয়েশ্চেন আলোচনা করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।